আপনারা আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। আমি ইশরাত জাহান, সিনিয়র স্টাফ নার্স, সেন্ট্রাল পুলিশ হসপিটাল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এবং আমি পূর্বে কর্মরত ছিলাম 300 বেডের জেনারেল হসপিটাল নারায়ণগঞ্জ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আর তার আগে কর্মরত ছিলাম নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে ইউনিভার্সাল নার্সিং কলেজে। এবং আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট থেকে। আসলে সরকারি চাকরিটা খুব একটা কঠিন নয়, যদি আপনারা ধৈর্য সহকারে পড়াশোনা করতে পারেন। এবং আসলে এখানে মেধাটা ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে আপনার পরিশ্রমটা, আপনি কতটুকু শ্রম দিতে পারবেন। আর আমাদের এই মধুদা প্রকাশনীতে আমাদের অভিজ্ঞ টিচারদের দিয়ে ক্লাস নেওয়ানো হয়, তাদের সঠিক গাইডলাইন যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশাল্লাহ সামনের বিপিএসসি একজন গেজেটেড, 10ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা হিসেবে আপনারাও থাকবেন ইনশাল্লাহ। কি পারবেন তো হার্ড ওয়ার্কিং করতে? জি, ইনশাল্লাহ। 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 সবাই তো আপনারা কোথাও না কোথাও জব করছেন না? জি। জি। ওকে, পরিশ্রম করুন, সফলতা ইনশাল্লাহ। কারণ হার্ড ওয়ার্ক নেভার ফেলস। আমি নিজেও অনেক স্ট্রাগল করেছি। আমি যখন বিপিএসসি রিটেন এক্সাম দেই পুলিশ হসপিটালে, তখন আমার 8.5 মাসের প্রেগনেন্সি ছিল। 8.5 মাস প্রেগনেন্সি অবস্থায় আমি 4 ঘন্টা রিটেন পরীক্ষা দিয়েছি। আর মিনিস্ট্রি অফ হেলথে যখন আমি ভাইবা দেই, তখন আমি 9 মান্থ প্রেগনেন্সি, তখনও প্রেগনেন্সি নিয়ে আমি ভাইবা দিয়েছি। কারণ ওই সময় শরীর ভালো লাগতো না, ক্লান্ত লাগতো। তারপরও আমার মনে হয়েছে যে চাকরিটা আমার খুব দরকার, আমাকে চাকরিটা পেতে হবে। সে অনুযায়ী পরিশ্রম করেছি এবং সফলতা পেয়েছি ইনশাল্লাহ। আপনারাও পরিশ্রম করুন, সফলতা ইনশাল্লাহ পাবেন। কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। তো আশা করছি আপনারা আমার সবাই। পরিশ্রম বৃথা গেছিল। আমি লাস্ট পরীক্ষায় রিটেনে টিকছি, ভাইভাতে যে আমাকে বাদ দিয়ে দিছে লাইসেন্সের জন্য। আচ্ছা আচ্ছা, এটা আমাদের সাথে না, এই রিসেন্ট যেই সার্কুলারটা হলো। হ্যাঁ, 2023 সালে যে সার্কুলারটা হলো ওটার ভাইভাতে পেপার জমা দিছি, বাট লাইসেন্সের কারণে আমাকে বাদ দিয়ে দিছে। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, ওটা একটা টেকনিক্যাল ইস্যু ছিল। পরিশ্রম করে যান, বৃথা যাবে না, পরিশ্রম কিন্তু বৃথা যায় না। আপনি ঘন্টা কিন্তু পড়াশোনা রিটেন পাস করেছি। করেছেন, রিটেন পাস করেছেন কিন্তু, রিটেন পাস হ্যাঁ, আমি করেছেন, একটু কঠিন ধাপ পাস করেছেন বলে ভাইভাতে মানে হয়তো টেকনিক্যাল ইস্যুর কারণে যেতে পারেননি। আমি 21 ঘন্টা পড়াশোনা করছি, বাট হচ্ছে লাস্ট মোমেন্টে বাদ দিয়ে আমার মনটা একবার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে। কারণ একবার ভেঙে গেলে আহ সেখান থেকে আরো নতুন কিছুর এবং আরো ভালো কিছুর সৃষ্টি হয়। এবং এমন ভাবে পড়াশোনা করবেন, প্রিলি এবং রিটেন এই দুটা সব সময় কম্বাইন্ড করে পড়াশোনা, তাহলে আহ, এই রিটেনের মার্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিলি প্রিলির মার্কটাতে পাশ করলেই এনাফ, বাট রিটেনটা এত গুরুত্বপূর্ণ পোস্টিং এর ক্ষেত্রে। এবার তো পোস্টিং এর অবস্থা মনে হয় আপনারা অবগত, যেখানে যেভাবে পারছে সেভাবে পোস্টিং করে দিছে কিন্তু। এই জন্য রিটেন পরীক্ষাটা ভালো দিবেন, রিটেন আর ভাইবার মার্ক যুক্ত হয়ে কিন্তু পোস্টিং এর ব্যাপার থাকে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন সব। আমরা তাহলে ক্লাস আগাই। আজকে আমরা পড়বো ফান্ডামেন্টাল অফ নার্সিং এর পার্ট 2। পার্ট 1 আপনারা পড়েছেন। আজকে আমাদের টপিকস বেড মেকিং, পজিশনিং, ভাইটাল সাইন,
ক্যাথেটারাইজেশন, অক্সিজেনেশন, প্রি অপারেটিভ কেয়ার আর বার্ন। এখান থেকে কিছু কিছু টপিক খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রিলিতেও আসে প্লাস ভাইভাতেও আসে, এবং প্রিলিতেও আসে, রিটেনেও আসে, ভাইভাতেও আসে। তিনটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই টপিকগুলো কম্বাইন করে পড়বেন, এমন ভাবে পড়াশোনা করবেন যাতে সবগুলো দিকই কভার হয়। আচ্ছা, ফার্স্ট আমরা জানি বেড মেকিং। বেড মেকিং কি? Bed making is the process of preparing a patient's bed to ensure comfort, cleanliness, and proper positioning. অর্থাৎ বেড মেকিং হচ্ছে রোগীর একটা খুব কমফোর্টেবল একটা জন, একটা আরাম এবং পরিচ্ছন্নতা এবং সঠিক একটা অবস্থান নিশ্চিত করার জন্য আমরা যে বিছানা প্রস্তুত করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া হচ্ছে বেড মেকিং। যেন পেশেন্ট কমফোর্ট ফিল করে, পরিচ্ছন্ন থাকে এবং ইনফেকশন কন্ট্রোল হয়। ওকে, অবজেক্টিভস অবজেক্টিভস অফ বেড মেকিং। বেড মেকিং এর উদ্দেশ্য কি? পেশেন্টকে কমফোর্ট দেওয়া, ইনফেকশন কন্ট্রোল করা, বেড শোর এবং প্রেসার শোর প্রিভেন্ট করা, প্রপার বডি অ্যালাইনমেন্ট হচ্ছে বডি, পেশেন্ট যখন বডির বিভিন্ন অংশ যেমন ঘাড়, মাথা, কোমর, পা, এগুলোকে সঠিক অবস্থানে রাখা, যাতে পেশি এবং হাড় এগুলো ঠিক থাকে, কোনোভাবে যেন একঘেয়েমি না থেকে বেড শোর, প্রেসার শোর, বিভিন্ন ধরনের ইনজুরি এগুলো যাতে না হয়। নিট অ্যান্ড টিডি এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিচ্ছন্ন থাকতে হবে, পরিচ্ছন্নতা একটা পরিবেশ। বেড মেকিং এর উদ্দেশ্য, এটা কিন্তু প্রিলিতে আসে, প্রিলিতে এই কোশ্চেন গুলো আসে যে বেড মেকিং এর উদ্দেশ্য কি। আচ্ছা, টাইপস অফ বেড। বিভিন্ন প্রকারের আমাদের বেড আছে: ক্লোজ বেড, ওপেন বেড, অকুপাইড বেড, আনঅকুপাইড বেড, পোস্ট অপারেটিভ বেড, কার্ডিয়াক বেড, ফ্র্যাকচার বেড। বিভিন্ন পেশেন্ট বিভিন্ন বেডে থাকে। আমাদের যখন পোস্ট অপারেটিভ এর পেশেন্ট আসে তখন আমরা সেই অনুযায়ী একটা বেড দেই। কার্ডিয়াক পেশেন্টের জন্য আলাদা একটা বেড দেই। আমরা ফ্র্যাকচার যাদের বিভিন্ন অর্থোপেডিক্স নিয়ে আসে, অর্থোপেডিক্স প্রবলেম গুলো, তাদের জন্য আলাদা আলাদা বেড থাকে। আচ্ছা, ক্লোজ বেডটা হচ্ছে যখন পেশেন্ট নেই, পরবর্তী পেশেন্টের জন্য আমরা সেটা সম্পূর্ণভাবে ঢেকে রাখি। বেডটাকে সম্পূর্ণ প্রস্তুত করার পরে পেশেন্ট নেই কিন্তু আমরা বেডটাকে সম্পূর্ণ প্রস্তুত করি, প্রস্তুত করার পরে ওই বেডটাকে আমরা ঢেকে রাখি। এই বেড হচ্ছে ক্লোজ বেড, অর্থাৎ একটা বেড রেডি করে রাখি, ঢেকে রাখি, যাতে অন্য একটা পেশেন্ট আসলে আমরা ওই বেডটাকে দিতে পারি। আর ওপেন বেড হচ্ছে পেশেন্ট আছে, আমরা পেশেন্টের জন্য এখনই প্রস্তুত করে দিচ্ছি, এটা হচ্ছে ওপেন বেড। অকুপাইড বেড হচ্ছে পেশেন্ট বিছানা অবস্থান করছে এবং তার চাদর, বালিশ, এই কাভার গুলো চেঞ্জ করতে হবে। এই এই যে চেঞ্জ করার পেশেন্ট আছে কিন্তু আমরা আহ, এই যে লিনেন গুলো চেঞ্জ করি, এই চেঞ্জ গুলো হচ্ছে অকুপাইড বেডে করতে হয়। আর আনঅকুপাইড বেড হচ্ছে পেশেন্ট বিছানায় নেই কিন্তু শোয়ার একটা প্রস্তুতি নিবে, এই সময় আমরা যে বেডটাকে প্রস্তুত করি এটা হচ্ছে আনঅকুপাইড বেড। আর পোস্ট অপারেটিভ বেড তো সার্জারি পর আমরা যে বিছানা রেডি করি এটা পোস্ট অপারেটিভ বেড। কার্ডিয়াকের বেড হচ্ছে যেসব হার্টের পেশেন্টরা থাকে, কার্ডিয়াক বেড। আর ফ্র্যাকচার হচ্ছে অর্থোপেডিক্স পেশেন্টরা। আমরা কি কি ইকুইপমেন্ট নিব একটা বেড মেকিং করার সময়, আমরা কি কি ইকুইপমেন্ট নিব? এটা আপনাদের রিটেন পরীক্ষায় আসে, রিটেন পরীক্ষাতে আসতে পারে যে বেড মেকিং করার জন্য আমরা বেড মেকিং এর জন্য কি কি ইকুইপমেন্ট নিব। এবং ভাইভাতে এটা কমন কোশ্চেন যে আপনারা বেড মেকিং করতে যাবেন, আপনারা কি কি ইকুইপমেন্ট নিয়ে যাবেন। আমরা একটা বেডশিট নিব, বটম টপ, এবং একটা ম্যাকিনটস নিব, ওয়াটারপ্রুফ শিট, একটা ড্র শিট নিব, পিলো নিব প্লাস পিলো কভার নিব,
একটা ব্ল্যাঙ্কেট নিব, আর অবশ্যই গ্লোভস পরবো কারণ ইনফেকশন কন্ট্রোল করার জন্য। প্রসিজিওর: আমরা যখন বেড মেকিং করতে যাব তখন কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসিজিওর মেনটেন করব, এটা প্রিলিতে এই প্রশ্নটা আসে না, আপনাদের রিটেনে এবং ভাইভাতে এই প্রশ্নটা খুবই কমন একটা কোশ্চেন। আমরা ফার্স্ট পেশেন্টকে প্রসিডিওরটা এক্সপ্লেন করব এবং প্রাইভেসি প্রোভাইড করব পেশেন্টের, কারণ পেশেন্ট প্রাইভেসি সবার আগে, এটা অবশ্যই। হ্যান্ড ওয়াশিং করতে হবে, ইকুইপমেন্ট কালেক্ট করব, পেশেন্টকে এক সাইড করব, দেন যে ডার্টি শীট থাকবে এগুলোকে চেঞ্জ করব, রিমুভ করব। রিমুভ করার পরে আমরা নতুন যে বেডশিট নিয়ে আসব, ক্লিন একটা শীট, ওটাকে প্লেস করব, দেন পেশেন্টকে আদার সাইড করব, দেন আবার আরেক পাশের যে পরিষ্কার বেডশিট থাকবে ওটাকে প্লেস করে দিব, এবং ম্যাকিংটোস ড্রশিট সেম একইভাবে আমরা প্লেস করব। তারপরে তার উপরে আমরা একটা টপ শিট দিব এবং ফোল্ড এবং টাক প্রপারলি করব, পিলো যথাস্থানে রাখবো এবং একটা ফাইনাল চেক দিব যে সব ঠিক আছে কিনা, একটা কমপ্লিট বেড মেকিং হয়েছে কিনা এটা এনশিওর করব, এবং পেশেন্টের কমফোর্ট হচ্ছে কিনা, পেশেন্টের সেফটি ঠিক আছে কিনা, সে পড়ে যাবে না তো, এরকম পড়ে যাবে কিনা এটা খেয়াল রাখতে হবে। পেশেন্ট এমন ভাবে বেড মেকিং করলাম, রেলিংটা আমি উঠাইতেই ভুলে গেলাম, তাহলে হবে কি, পেশেন্ট কাঁধ ঘোরার সময় পেশেন্ট পড়ে যেতে পারে। আর পেশেন্টের এমন ভাবে বিছানা করলাম, আমরা বেড মেকিং করলাম যে বেডগুলো জড়ো জড়ো হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট তো কমফোর্ট ফিল করবে না। এই তার কমফোর্ট জোনটা এনশিওর করতে হবে, এবং সে বেডের সেফটি কিনা এটা এনশিওর করতে হবে। আচ্ছা, পজিশনিং: Positioning is the proper placement of a patient's body to promote comfort, prevent complications, and aid in treatment. পজিশনিং কি? পজিশনিং হলো পেশেন্টের বডিকে একটা সঠিক অবস্থানে অবস্থানে রাখা, যাতে পেশেন্ট কমফোর্ট ফিল করে এবং কমপ্লিকেশন প্রিভেন্ট হয়, এবং আমাদের ট্রিটমেন্টের জন্য যেন সহায়তা হয়। পজিশনিং এর অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্য কি? পেশেন্টকে একটা কমফোর্টেবল একটা জোন দেওয়া, কমফোর্ট জোন দেওয়া, প্রেশার শোর এবং বেড শোর প্রিভেন্ট করা, প্রপার সার্কুলেশন করানো, প্রপার সার্কুলেশন হচ্ছে কিনা, ব্রিদিং ঠিক আছে কিনা, এবং ট্রিটমেন্ট। আচ্ছা, কি কি পজিশন আছে আমাদের? কমন কিছু আমাদের পজিশন আছে। একটা হচ্ছে সুপাইন পজিশন, পেশেন্টস লেস ফ্ল্যাট অন ব্যাক, অর্থাৎ সুপাইন পজিশনে পেশেন্ট চিত হয়ে শুয়ে থাকবে। ফাউলার্স পজিশন, এটা হেড অফ বেড এলিভেটেড 45 to 90 ডিগ্রি। এটা হচ্ছে ফাউলার্স পজিশনে মাথা উঁচু করে থাকবে, পা নিচের দিকে থাকবে, অর্থাৎ 45 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা কখন আমরা ব্যবহার করি? যখন ব্রেদিং প্রবলেম হয়, সিওপিডি, অ্যাজমা, কার্ডিয়াক পেশেন্ট, এমআই পেশেন্ট, এই পেশেন্টগুলো যখন আসবে তখন এই পেশেন্টগুলোকে আমরা ফাউলার্স পজিশন দিব, অর্থাৎ 45 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াবো, যেন মাথা উপরের দিকে থাকে, যাতে শ্বাস নিতে যেন সুবিধা হয়। আচ্ছা, সেমি ফাউলার্স পজিশন, এটাও এটা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি এলিভেশনে থাকবে, অর্থাৎ বিছানার মাথার অংশটা 30 থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঁচু করা থাকবে, অর্থাৎ আধা বসা অবস্থায় থাকবে। সেমি ফাউলার্স পজিশন হচ্ছে আধা বসা অবস্থায় থাকা। ল্যাটেরাল পজিশন, ল্যাটেরাল পজিশন
পেশেন্টস লেগস অন সাইড। এই ল্যাটারাল পজিশন হচ্ছে পাশ ফিরে শোয়ানো, পেশেন্টকে পাশ ফিরে শোয়াতে হবে। এটা ল্যাটারাল পজিশন অর্থ হচ্ছে পাশ ফিরে শোয়ানো, অর্থাৎ এই পাশে 2 ঘন্টা ওই পাশে 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করবো, এটা হচ্ছে ল্যাটারাল পজিশন। এটা কি প্রিভেন্ট করে? বেড শোর বা প্রেসার শোর। বেড শোরের আরেক নাম কিন্তু প্রেসার শোর, এটা প্রিলি পরীক্ষাতে আসে যে বেড শোরের অপর নাম কি। বেড শোরের অপর নাম প্রেসার অপর শোর। নাম তো প্রেশার আলসার। প্রেসার আলসারও বলা যায়, প্রেসার শোরও বলা যায়, প্রেসার আলসারও বলা যায়। ওকে, সিমস পজিশন। সিমস পজিশন এটা হচ্ছে সেমি প্রন বা লেফট সাইড, অর্থাৎ উপর হয়ে শোয়ানো। সিমস পজিশনটা উপর হয়ে শোয়ানো। ও সরি, সিমস পজিশনটা হচ্ছে বাম পাশে আধা উপর হয়ে শোয়ানো, এটা হচ্ছে সিমস পজিশন। এটা আমরা কোন সময় দেই? যখন আমরা রেকটালে কোনো কিছু এক্সামিনেশন করতে যাই, রেকটাল এক্সামিনেশন আর এনেমা দেওয়ার সময়। এনেমা দেওয়ার সময় আমরা সিমস পজিশন করে নিই। আর হচ্ছে প্রন পজিশন। প্রন পজিশন হচ্ছে পেশেন্ট লেগস অন অ্যাবডোমেন, অর্থাৎ উপর হয়ে শোয়ানোটা হচ্ছে প্রন পজিশন। লিথোটমি পজিশন এটা হচ্ছে লেগস রেস্ট অ্যান্ড ফ্লেক্সড, অর্থাৎ লিথোটমি পজিশনটা হচ্ছে পা তুলে ভাঁজ করে শোয়ানো। আমরা যখন নর্মাল ডেলিভারি করানো হয় তখন এই লিথোটমি পজিশনটা ব্যবহার করা হয়, বা আমরা ভ্যাজানাল এক্সামিনেশন যেমন পিভি করার সময়, পারভাজানাল এক্সামিনেশন করার সময় লিথোটমি পজিশন করা হয়। আরেকটা হচ্ছে নি চেস্ট পজিশন, অর্থাৎ বুকের নিচে হাঁটু ভাঁজ করে, এটা হচ্ছে নি চেস্ট পজিশন। পজিশন গুলো খুব ভালো করে পড়বেন, পজিশন গুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এমসিকিউ আসে, প্রিলিতে আসবে, কেন ভাইভাতেও কিন্তু এই প্রশ্নটা ধরে পজিশন গুলো থেকে। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম কি পয়েন্টস রাখছি যে প্রতি 2 ঘন্টা পর পর পেশেন্টের পজিশন চেঞ্জ করে দিতে হবে, এটা বেডশোর প্রিভেন্ট করে। আর অবশ্যই পেশেন্টের কমফোর্ট ইনশিওর করতে হবে। আচ্ছা, ভাইটাল সাইন। ভাইটাল সাইন আর দ্য measurements of the body's basic functions that indicate the state of health. ভাইটাল সাইন কি? ভাইটাল সাইন হচ্ছে বডির মৌলিক কার্যাবলীর পরিমাপ যা হেলথের অবস্থা নির্দেশ করে। এই ডেফিনেশনটা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করে যে ভাইটাল সাইন কি। ভাইটাল সাইন বডির একটা মৌলিক কার্যাবলীর পরিমাপ যা আমাদের স্বাস্থ্যের অবস্থা নির্দেশ করে। ভাইটাল সাইনের পার্ট গুলো কি কি? ভাইটাল সাইনের পার্ট হচ্ছে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার আর পেন। আমরা একটু নর্মাল ভ্যালুস গুলো জেনে নিই। টেম্পারেচারে আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। যেটা যদি ফারেনহাইটে কনভার্ট করি তাহলে 97.7 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট। আর টেম্পারেচারে আমরা অ্যাভারেজ ধরি 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। পালসের ক্ষেত্রে আমরা রেঞ্জটা ধরবো 60 to 100 বিটস পার মিনিট, এবং অ্যাভারেজ থাকবে 72 বিটস পার মিনিট। রেসপিরেশনের ক্ষেত্রে আমরা 12 to 20 ব্রেথ পার মিনিট, এবং আমরা যদি অ্যাভারেজ ধরি তাহলে 18 ব্রেথ পার মিনিট। আর ব্লাড প্রেশার আমরা অ্যাভারেজ ব্লাড প্রেশার ধরি 120/80 মিলিমিটার অফ মার্কারি। এই দুটো জিনিস কিন্তু খুব ভুল হয়ে যায় পরীক্ষাতে, এই যে বিটস পার মিনিট আর ব্রেথস পার মিনিট। পালসে আমরা বিট হিসেবে ধরি, আর রেসপিরেশন এটা যেহেতু শ্বাসের সাথে রিলেটেড, এটা আমরা ব্রেথ পার মিনিট হিসেবে ধরি। আমরা জানি, বাট আমাদের যখন আমরা পরীক্ষাতে আসে তখন এই জিনিসটা
একটা দেখতে যেয়ে আরেকটাতে ভুলে যাই। অপশনে কিন্তু এভাবে থাকবে, ধরেন যে পালসের নর্মাল রেঞ্জ আসছে, দিল 60 to 100 বিটস পার মিনিট। আবার ওই আবার সেম অপশনে একটু নিচে দেখবেন দেখা আছে যে 60 to 100 ব্রেথস পার মিনিট। তখন আমরা চোখের একটা ইয়ে থাকে তো, যে এক্সাইটমেন্ট থাকে, যে প্রশ্ন তো কমন পড়ে গেছে, তখন আমরা করি কি, এই বিটস পার মিনিট না দিয়ে আমরা ব্রেথস পার মিনিট দিয়ে দিই। তখন জানা কোশ্চেনটা ভুল হয়ে যায়। আর একটা কোশ্চেন ভুল হলে আপনি 1000 জন পিছনে পড়ে যাবেন। এই জন্য খুব কেয়ারফুল, খুবই কেয়ারফুলি অ্যান্সার করবেন। জানা প্রশ্ন, আপনার টেকনিক্যাল সবই জানা প্রশ্ন, কিন্তু ভুল হয় বেশি। ওকে। Systolic blood pressure. Systolic pressure is the pressure exerted on artery walls when the contracts. এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার হচ্ছে হার্ট সংকুচিত হওয়ার সময় ধমনীর দেওয়ালে একটা চাপ সৃষ্টি করে, আর্টারি ওয়ালসে একটা চাপ সৃষ্টি করে। আর্টারিকে ধমনী কিন্তু, এটা ধমনী এবং শিরা, এই দুটো জিনিস কিন্তু খুব উল্টাপাল্টা হয়, কারণ বাংলায় কোশ্চেন হয় তো, তখন আমরা তো ইংলিশে মেডিকেল টার্মে অভ্যস্ত, আর্টারি, ভেইন, আর পরীক্ষাতে আসবে ধমনী, শিরা, এই জিনিসগুলো খুব উল্টাপাল্টা হয়ে যায়, আমরা হয়তো খেয়াল করি না। আর এই প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন, যে হার্টের সংকুচিত হওয়ার সময় যদি আর্টারি ওয়ালসে একটা চাপ প্রয়োগ করে, এই প্রেশারটার নাম কি? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। সিস্টোলিক, ডায়াস্টোলিক, এরকম অপশনে থাকবে, আপনারা দিবেন হার্ট সিস্টোলিক। সংকুচিত হওয়াটাকে মানে হার্টের যে ব্লাড হ্যাঁ, হার্ট প্রেশারটা সংকুচিত এটাকে হয়। দুটো ভাগে ভাগ করা হয়, একটা সিস্টোলিক হ্যাঁ, প্রেশার হ্যাঁ, একটা ডায়াস্টোলিক প্রেশার। হার্ট ডায়াস্টোলিক প্রেশার। সংকুচিত হওয়াটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার এবং হার্ট প্রসারিত হওয়াটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশার, এই দুটো জিনিস এটার ভাগকে পরীক্ষাতে বলা হয় মিন প্রেশার। বহুবার প্রিলিতে আসছে, কিন্তু এই দুটো জিনিস, এই হার্ট সংকুচিত হওয়া আর হার্ট প্রসারিত হওয়া, এই সংকোচন আর প্রসারণ, সিস্টোলিক আর ডায়াস্টোলিক, এই দুটো কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। আপনারা খুব কেয়ারফুলি অ্যান্সার করবেন, জানা প্রশ্ন, বাট উল্টাপাল্টা হয়ে যায়। আমি নিজেই ভুল করছিলাম যখন ফ্যামিলি প্ল্যানিং এ পরীক্ষা দিয়ে এই প্রশ্নটা আসছিল, তখন মানে হার্ট প্রসারিত, সংকুচিত হওয়াটা দিতে যে আমি ওই প্রসারিত হওয়াটা দিয়ে দিছি, বাসায় এসে দেখি আমি এই জানা জিনিস ভুল করে আসছি। এই জিনিসগুলো খুব কেয়ারফুলি দেখবেন। ওকে। সিস্টোলিকের নর্মাল রেঞ্জ হচ্ছে 90 to 140 মিলিমিটার অফ মার্কারি। আর 100 to ডায়াস্টোলিক 130 না? 90 থেকে ধরা হয়, 90 to সিস্টোলিক 140 সিস্টোলিক এটা। তো হচ্ছে 100 থেকে 130, আর ডায়াস্টোলিক তো হচ্ছে 60 থেকে 90। ইন্টারন্যাশনাল যখন আমরা ধরি, তখন ইন্টারন্যাশনালি এটাকে ধরা হয়েছে 90 to 140 মিলিমিটার অফ মার্কারি, যখন আমরা ইন্টারন্যাশনালি ধরা হয়। আপনারা এটাই অ্যান্সার করবেন, এটাই সঠিক অ্যান্সার। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে এই যে হার্টের যে প্রসারণটা, এটাকে ডায়াস্টোলিক বলা হয়। ডায়াস্টোলিকের নর্মাল রেঞ্জ হচ্ছে 60 to 100 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা। Pain. Pain is an unpleasant sensory and emotional experience associated with actual or potential tissue damage. পেইন হচ্ছে আমাদের একটা আহ অস্বস্তিকর একটা অনুভূতি এবং একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স। এটা আমাদের অ্যাকচুয়াল এবং পটেনশিয়াল, অর্থাৎ প্রকৃত এবং সম্ভাব্য, দুই টিস্যুটাকে ড্যামেজ করে। পেইনের টাইপস হচ্ছে অ্যাকিউট পেন, ক্রনিক পেন, রেফার্ড পেন এবং রেডিয়েটিং পেন। অ্যাকিউট পেনটা হচ্ছে এটা হঠাৎ করে হয়ে যায় এবং খুবই অল্প সময় থাকে। আর ক্রনিক পেনটা হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা পেন থাকে। রেফার্ড পেনটা হচ্ছে এক জায়গায় ব্যথা হয়, আরেক জায়গায় আমাদের অনুভূতি হয়।
এটা হচ্ছে রেফার পেন। আর রেডিয়েটিং পেন হচ্ছে এক স্থান থেকে একটা জায়গায় ব্যথা হয়েছে, ওই ব্যথাটাকে একদম ছড়ায় গেছে, এটা হচ্ছে রেডিয়েটিং পেন। পেন অ্যাসেসমেন্ট করবেন কিভাবে? PQRST, এই কিউটা, কিটা আপনারা মনে রাখবেন, PQRST। এটা পেন অ্যাসেসমেন্ট করার একটা ছোট্ট একটা অ্যাসেসমেন্ট টেকনিক। PQRST, এটা ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়। পিতে হচ্ছে প্রভোকেশন, অর্থাৎ পেন কিসে বাড়ছে কিসে কমছে এটা নির্ণয় করা হয়। কোয়ালিটি, অর্থাৎ কেমন ধরনের ব্যথা, বেশি ব্যথা নাকি কম ব্যথা, পেনের কোয়ালিটি কেমন, এটা নির্ণয় করা হয়। রিজিয়ন, অর্থাৎ পেনটা কোথায় হচ্ছে, এটা নির্ণয় করা হয়। রেডিয়েশন, কোথাও ছড়িয়ে গেছে কিনা, মানে পেনটা সব জায়গায় ব্যথা হচ্ছে কিনা বা একই জায়গায় ব্যথা হচ্ছে, এটা নির্ণয় করার জন্য। সিভিয়ারিটি, পেনের কত স্কেলে, পেনের একটা স্কেল আছে 0 to 10 স্কেল, এই সিভিয়ারিটি নির্ণয় করা হয়। আর টাইম, কখন থেকে হচ্ছে কতক্ষণ ধরে হচ্ছে, এটা পেন অ্যাসেসমেন্ট করার সময় এই PQRST টা খুবই প্রয়োজন, এগুলো অ্যাসেস করতে হবে। ওকে, পেন স্কেল। পেন স্কেল আমরা 0 থেকে 10 পর্যন্ত ধরি, এটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত একটা রেঞ্জ পেন স্কেলের। 0 হচ্ছে, 0 যদি থাকে নো পেন, ব্যথা নেই। 1 to 3 এটা মাইল্ড পেন, 4 to 6 মডারেট পেন, 7 to 10 সিভিয়ার পেন। এটা আপনারা মুখস্থ করবেন এবং মনে রাখবেন, এটা খুবই পরীক্ষায় আসে, ভাইভাতে, রিটেনে, দুটাতের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। পেইনে আমরা নার্সিং অ্যাসেসমেন্ট কি করব? অ্যাজ এ নার্স হিসেবে আমরা প্রপার অ্যাসেসমেন্ট করব, যে কি ধরনের, ওই যে প্রভোকেশন, প্রভোকেশন করব, যে কিসে বাড়ছে, কোয়ালিটি দেখব, কেমন ধরনের ব্যথা, কোন জায়গায় ব্যথা, রিজন দেখব, সিভিয়ারিটি কেমন, টাইম কখন, আমরা প্রপার একটা অ্যাসেসমেন্ট করব। যদি প্রয়োজন হয়, যদি ডক্টরের অর্ডার থেকে, সে অনুযায়ী আমরা অ্যানালজেসিস দিব এবং পজিশন চেঞ্জ করতে বলবো। রিল্যাক্সেশন টেকনিক দিব, যে আপনি রেস্ট করেন, ব্যথা কমে কিনা। এবং যদি প্রয়োজন হয় আমরা কোল্ড কোনো কিছু দিব বা হট কোনো কোনো অ্যাপ্লাই, কোনো কিছু দিয়ে অ্যাপ্লাই করব পেনের জায়গায় দিব, যাতে সে একটু রিল্যাক্স করতে পারে, ব্যথাটা একটু কমে। এবং পেশেন্টকে রিঅ্যাসুরেন্স করতে হবে যে না, আপনি ধৈর্য ধরেন, আপনার ব্যথা কমে যাবে। ওকে, catheterization. Catheterization is the insertion of a catheter into the urinary bladder to drain urine. Catheterization হচ্ছে আমরা ইউরেন সাইকেলের ক্যাথেটার প্রবেশ করিয়ে ইউরিন বের করার যে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে ক্যাথেটারাইজেশন। টাইপস অফ ক্যাথেটারাইজেশন। ক্যাথেটারাইজেশন আসলে কত প্রকার? ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন, ইনডিউলিং ফলিস ক্যাথেটারাইজেশন, আর সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন। ইন্টারমিডিয়েট ক্যাথেটারাইজেশনটা কি? এটা হচ্ছে আহ একটা সময় করা, সময় সময় করা হয়, যখন, এটা ইন্ডিকেশন হচ্ছে ইউরিনারি রিটেনশন, যখন আমাদের ব্লাডারে ইউরিন জমে যায় তখন এই ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন করা হয়। পোস্ট অপের যে কোনো একটা অপারেশনের পরে যখন ইউরিন ড্রেনেজ করা হয়, তখন এই ক্যাথেটারাইজেশনটা করা হয়। ইনফেকশন, এই ইন্টারমিডিয়েট ক্যাথেটারাইজেশন খুবই স্বল্প সময় থাকে, এই কারণে ইনফেকশনের রিস্ক খুব কম। আর ইনডিউলিং ফলিস ক্যাথেটারাইজেশন হচ্ছে ক্যাথেটার ব্লাডারে যখন প্রবেশ করানো হয় তখন আমরা বেলুন ইনফ্লেট করা হয়, আর এটাকে স্থায়ীভাবে রেখে দেওয়া হয় এবং ইউরিন ব্যাগের মাধ্যমে একটা ড্রেন করে দেওয়া হয়। এটা হচ্ছে ইনডিউলিং ফলিস ক্যাথেটারাইজেশন। এটা ইন্ডিকেশন হচ্ছে যখন আমাদের আহ, একটা পেশেন্টের কন্টিনিউয়াস ইউরিন ড্রেনেজ প্রয়োজন, তখন আমরা এই ইনডিউলিং ক্যাথেটার ফলিস ক্যাথেটারাইজেশন করে দেওয়া হয়। আর যখন আইসিইউ পেশেন্ট বা আনকনসিয়াস পেশেন্ট
এই পেশেন্টগুলোর ক্ষেত্রেও আমরা ইনডিউলিক ফলেস ক্যাথেটারাইজেশন করে দিই। এটা একটা লং টার্ম ইউজ করা হয়, এই জন্য এখানে আমাদের কিন্তু একটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা রিস্ক থেকে যায় দীর্ঘদিন যেহেতু ক্যাথেটার থাকে। এই ক্যাথেটার থাকার কারণে ইউটিআই এর একটা রিস্ক থেকে যায়। আর সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন, সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন হচ্ছে অ্যাবডোমেনের নিচ দিয়ে সরাসরি ব্লাডারে একটা ক্যাথেটার প্রবেশ করানো হয়। এটা হচ্ছে সুপ্রাপিউবিক। এটা একটা সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে এই ক্যাথেটারটা করানো হয়। অ্যাবডোমেনের নিচ দিয়ে সরাসরি একদম ব্লাডারে ক্যাথেটার প্রবেশ করানো হয়। এটা আমাদের ইন্ডিকেশন কি, কোন সময় প্রয়োজন হয়? যখন ইউরেথ্রাল অবস্ট্রাকশন হয়, ইউরেথ্রা দিয়ে ক্যাথেটার দেওয়া সম্ভব হচ্ছে না, ওখানে অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন অ্যাবডোমেনের নিচ দিয়ে সরাসরি ব্লাডারের ক্যাথেটার দেওয়া হয়। এটাও একটা লং টার্ম ক্যাথেটার থেকে যায়, এখানেও একটা রিস্ক থেকে যায়। তাহলে ইন্টারমিডিয়েট ক্যাথেটারাইজেশন হচ্ছে ইউরেথ্রা দিয়ে, এটা একটা শর্ট টার্ম, আর এটা টেম্পোরারি। ইনডিউলিং ফলিস ক্যাথেটারাইজেশন হচ্ছে ইউরেথ্রা দিয়ে করা যায়, লং টার্ম এবং কন্টিনিউয়াস ড্রেনেজ। আর সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন হচ্ছে এটা অ্যাবডোমেনের মাধ্যমে, অ্যাবডোমেনের নিচ দিয়ে করানো হয় সরাসরি ব্লাডার পর্যন্ত, এটা একটা লং টার্ম প্রসেস। আর এটা কখন করা হয়? যখন ইউরেথ্রাল প্রবলেম থাকে। ক্যাথেটারাইজেশনের ইন্ডিকেশন কি? ক্যাথেটারাইজেশন ইন্ডিকেশন হচ্ছে যখন ইউরিনারি রিটেনশন থাকবে, অর্থাৎ ব্লাডারে ইউরিন জমে থাকবে। ব্লাডারে যখন ইউরিন জমে থাকে তখন ইউরিনারি রিটেনশন হয়। এই সময় আমাদের ক্যাথেটারাইজেশনের প্রয়োজন হয়, কারণ স্বাভাবিকভাবে পেশেন্ট ইউরিন পাস করতে পারে না, তখন ক্যাথেটারের মাধ্যমে ইউরিন পাস করে দিতে হয়। অ্যাকিউরেট ইউরিন আউটপুট মেজারমেন্ট করার জন্য, যে কতটুকু পেশেন্টের ইউরিন আসছে, এই মেজারমেন্ট করার জন্য অনেক সময় পেশেন্টের ক্যাথেটার করা হয়। সার্জারি পরে ক্যাথেটার করা হয়, আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে ক্যাথেটার করা হয়। ব্লাডার ইরিগেশন, অর্থাৎ ব্লাডারকে স্টেরাইল ফ্লুইড দিয়ে যখন পরিষ্কার করা হয়, তখন যাতে একটা ক্লট বা ইনফেকশন কমানো যায়, এই সময়ও ক্যাথেটার করা হয়। আরেকটা কথা আপনাদের বলেছিলাম যে বেলুন ইনফ্লেট করে, এই বেলুন ইনফ্লেটটা কি? বেলুন ইনফ্লেট হচ্ছে ফলিস ক্যাথেটার করার সময় আমরা সিরিঞ্জে 5 থেকে 10 ml কি করি, ওয়াটার নিই, এবং ক্যাথেটারের যে বেলুন অংশ থাকে ওই ওই অংশে আমরা স্টেরাইল ওই পানিটাকে প্রবেশ করিয়ে ওই বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হয়, যাতে ক্যাথেটার ব্লাডারের ভিতরে ঠিকভাবে স্থির থাকে, বাইরে বের হয়ে না আসে। এটা হচ্ছে বেলুন ইনফ্লেট। আমরা ক্যাথেটার করার জন্য কি কি ইকুইপমেন্ট নিতে পারি? ক্যাথেটার করার সময় আমরা স্টেরাইল ক্যাথেটার নিব, হলিস ক্যাথেটার আমরা বেশি ইউজ করি। অবশ্যই গ্লোভস নিতে হবে স্টেরিলিটি মেনটেন করার জন্য, ইনফেকশন কন্ট্রোল করার জন্য। লুব্রিকেন্ট জেলে নিব যাতে সহজে ইনসার্ট করতে পারি। অ্যান্টিসেপটিক সলিউশন নিতে হবে। সিরিঞ্জ উইথ ওয়াটার নিতে হবে ফর বেলুন ইনফ্লেট। আর ইউরিন ব্যাগ। প্রসিজিওর, আমরা কিভাবে ক্যাথেটার করব? ফার্স্ট হ্যান্ড ওয়াশিং করব এবং গ্লাভস পরে নিতে হবে। এক্সপ্লেন টু পেশেন্ট অ্যান্ড প্রাইভেসি ইনশিওর, অবশ্যই পেশেন্টকে আমরা আমাদের প্রসিজিওর সম্পর্কে এক্সপ্লেন করতে হবে এবং পেশেন্টের প্রাইভেসি মেনটেন করতে হবে। পজিশন করে নিতে হবে, যদি ফিমেল পেশেন্ট হয় আমরা ডর্সাল রিকাম্বেন্ট পজিশন করব, আর মেল পেশেন্ট হলে সুপাইন পজিশন করা যাবে। স্টেরাইল টেকনিক মেনটেন করতে হবে। ইউরেথার এরিয়া অবশ্যই ক্লিয়ার করতে হবে। লুব্রিকেট ক্যাথেটার নিতে হবে, ক্যাথেটারে আমরা লুব্রিক্যান্ট ইউজ করে নিতে হবে, এবং ইনসার্ট ক্যাথেটার স্লোলি, খুব স্লোলি ইনসার্ট করতে হবে। যদি ইউরিন ফ্লো ডান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বেলুন ইনফ্লেট করতে হবে।
এবং সাথে সাথে ইউরিন ব্যাগ কানেক্ট করে দিতে হবে, ক্যাথেটার ফিক্স করে দিতে হবে, এবং পেশেন্টের কমফোর্ট আছে কিনা এটা এনশিওর করতে হবে। ক্যাথেটার যেমনটা আমাদের পেশেন্টের জন্য কমফোর্ট ফিল করায়, ক্যাথেটারে অনেক সময় কমপ্লিকেশন বা জটিলতাও থাকে। দীর্ঘদিন ক্যাথেটার থাকার কারণে ইনফেকশন হয়, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরেথ্রাল ইনজুরি হয়, ট্রমা, ব্লিডিং হতে পারে এবং ব্লাডার স্পাজম হতে পারে। ব্লাডার স্পাজম কি? ব্লাডারের মাসেলের সাডেনলি ইনভলেন্টারি একটা কন্ট্রাকশন হয়, যার ফলে তীব্র একটা ব্যথা হয় এবং ইউরিন ধরে রাখতে সমস্যা হয়। এই সমস্যাগুলো পরবর্তীতে ঘটতে পারে যখন পেশেন্ট বাসায় যাবে। অক্সিজেনেশন. Oxygenation is the process by which oxygen is delivered to the body tissues and carbon dioxide is removed. অক্সিজেনেশন হচ্ছে বডি টিস্যুতে অক্সিজেন পৌঁছানো এবং কার্বন ডাইঅক্সাইডের একটা অপসারণের যে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে অক্সিজেনেশন। অক্সিজেন কম্পোনেন্টস অফ অক্সিজেনেশন, এটা হচ্ছে ভেন্টিলেশন, পারফিউশন, ডিফিউশন। ভেন্টিলেশন হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, দেওয়া এবং নেওয়া। পারফিউশন হচ্ছে ব্লাডের মাধ্যমে অক্সিজেন পরিবহন। ডিফিউশন হচ্ছে লাংসের অ্যালভিওলাই থেকে ব্লাডে যে গ্যাস এক্সচেঞ্জ, এটা হচ্ছে ডিফিউশন। ইন্ডিকেশনস, আমরা কখন আমাদের অক্সিজেনেশনের প্রয়োজন হবে। হাইপোক্সিয়া, যখন আমাদের ল্যাক অফ অক্সিজেন। হাইপোক্সিয়া হচ্ছে ল্যাক অফ অক্সিজেন, যখন অক্সিজেনের ঘাটতি হবে তখন আমাদের অক্সিজেনেশনের প্রয়োজন হবে। রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাজমা, সিওপিডি, কার্ডিয়াক ডিজিজ, এমআই ডিজিজ, কার্ডিয়াক যে কোনো ডিজিজে প্রয়োজন হতে পারে। পেশেন্ট যখন শকে চলে যায় তখন অক্সিজেনেশনের প্রয়োজন হতে পারে, এবং পোস্ট অপারেটিভে পেশেন্টদের ক্ষেত্রে আমাদের অক্সিজেনের প্রয়োজন হতে পারে। অক্সিজেন মাস্ক এবং অক্সিজেন মাস্ক এবং অক্সিজেন মেজারমেন্ট, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ভাইভাতে, প্রিলিতে, রিটেনে সব জায়গায় গুরুত্বপূর্ণ যে কোন অক্সিজেন মাস্কে কত লিটার অক্সিজেন দিতে হবে। আমাদের ন্যাজাল যে ক্যানোলা মাস্ক থাকে, এই মাস্কে আমরা 1 থেকে 6 লিটার পার মিনিটে অক্সিজেন দিতে পারবো। এটা মাইল্ড হাইপোক্সিয়াতে ব্যবহার করা হয়। ফেস মাস্ক যখন ব্যবহার করা হয় তখন 5 থেকে 10 লিটার পার মিনিটে আমরা অক্সিজেন দিতে পারবো। যদি 5 লিটারের কম অক্সিজেন দেওয়া হয়, সাথে সাথে কিন্তু অক্সিজেন রিটেনশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়ে যাবে, অর্থাৎ ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে যদি 5 লিটারের কম দেওয়া হয় বা 10 লিটারের বেশি দেওয়া হয়। নন রিব্রেথার মাস্ক, এটাতে 10 থেকে 15 লিটার পার মিনিটে আমরা দিব যখন সিভিয়ার হাইপোক্সিয়া হবে বা এমার্জেন্সি কোনো কন্ডিশন হবে। ভেন্টিলেটর, এটা কন্ট্রোল করতে হবে। যখন আমরা পেশেন্টকে ভেন্টিলেটরে দিব তখন পেশেন্টের নিড অনুযায়ী আমাদের অক্সিজেন দিতে হবে, যে পেশেন্টের কতটুকু অক্সিজেন দিলে কমফোর্ট হচ্ছে। প্রিঅপারেটিভ কেয়ার. Preoperative care is the preparation of a patient before surgery to ensure safety, reduce anxiety, and prevent complications. প্রিঅপারেটিভ কেয়ার হচ্ছে একটা প্রিপারেশন, এটা পেশেন্টের একটা প্রিপারেশন, সার্জারির আগে নেওয়া হয়। পেশেন্টের এনশিওর করা হয় পেশেন্টের সেফটি, এবং পেশেন্টের অ্যাংজাইটি রিডিউস করা হয় এবং কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করা হয়। এর অবজেক্টিভস কি? এর উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট সেফটি, রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড ফেয়ার, পেশেন্টের ভয়ভীতি এবং এগুলোকে রিডিউস করা হয়, কমানো হয়। ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, এবং ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রিপারেশনের জন্য প্রিপারেটিভ কেয়ার। ফিজিওলজিক্যাল প্রিপারেশন গুলো কি কি থাকতে পারে? ফিজিওলজিক্যাল প্রিপারেশনে আমরা ভাইটাল সাইন চেক করব, পেশেন্টের ভাইটাল সাইন ঠিক আছে কিনা। পেশেন্টের 6 থেকে 8 ঘন্টা একটা অপারেশনের আগে এনপিও থাকতে হয়, পেশেন্ট এনপিও ছিলেন কিনা এনশিওর করব।
বাউল প্রিপারেশন থাকে, আমরা এনিমা এনিমা দিয়ে বাউলটাকে ক্লিয়ার করে নিব। ব্লাডার এমটি করতে হবে, যদি প্রয়োজন হয় ক্যাথেটার করে দিতে হবে। পোস্ট অপারেটিভ আর জুয়েলারি যদি থাকে পেশেন্টের বডিতে, যদি জুয়েলারি থাকে পেশেন্টকে বলতে হবে যে জুয়েলারি রিমুভ করার জন্য, কারণ জুয়েলারি নিয়ে অপারেশনে যাওয়া যাবে না। এবং যদি ডক্টরের অর্ডার থাকে মেডিসিনের, যেমন সিডেটিভ, অ্যান্টিবায়োটিক, এগুলো পেশেন্ট পেয়েছে কিনা এটা এনশিওর করতে হবে। বিভিন্ন ব্লাড টেস্ট থাকে, এই ব্লাড টেস্ট গুলো করিয়েছে কিনা এবং সকল ডকুমেন্টস রেডি আছে কিনা এটা চেক করে নিতে হবে। সাইকোলজিক্যাল প্রিপারেশন গুলো কি কি? সাইকোলজিক্যাল প্রিপারেশন হচ্ছে পেশেন্টকে অপারেশনের যে প্রসিজিওর, এই প্রসিজিওর সম্পর্কে জানাইতে হবে এবং পেশেন্টের অ্যাংজাইটি এবং ফেয়ার কমাইতে হবে। পেশেন্টকে বারবার এনশিওর করতে হবে যে আপনি ধৈর্য ধরুন, আপনার কোনো সমস্যা হবে না, এগুলো এনশিওর করতে হবে। পেশেন্টকে বারবার রিঅ্যাসিওর করতে হবে এবং পেশেন্টের ফ্যামিলিকেও কাউন্সিলিং করতে হবে, যাতে পেশেন্টের সাথে তারা ভালোভাবে কথা বলে, সাপোর্ট করে। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল প্রিপারেশন। প্রি অপারেটিভ নার্সিং প্রসিজার, আমাদের নার্সিং প্রসিজার কি কি থাকে? পেশেন্ট অ্যাসেসমেন্ট। পেশেন্ট অ্যাসেসমেন্টের ভিতরে ওই যে ফিজিওলজিক্যাল যে প্রিপারেশনের কথা বললাম, এগুলো পেশেন্ট অ্যাসেসমেন্টের ভিতরে পড়বে। যে ভাইটাল সাইন চেক করা, এনপিও, পেশেন্ট এনপিও আছে কিনা, বাল প্রিপারেশন, ব্লাডার এমটি, রিমুভ জুয়েলারি, অর্ডার মেডিসিন, গিভ অর্ডার মেডিসিন, অ্যান্ড অল ডকুমেন্টস রেডি আছে কিনা চেক করে নিতে হবে। পেশেন্টকে প্রিপারেশন অফ পেশেন্ট, নিউট্রিশনাল অ্যান্ড মেডিকেশন কেয়ার। পেশেন্টকে আগেই বলে দিতে হবে যে আপনি 6 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকবেন, এর আগেই খাবার খেয়ে ফেলবেন। এবং ডক্টর অর্ডার অনুযায়ী মেডিসিন পেয়েছে কিনা এটা এনশিওর করতে হবে। পেশেন্টের সেফটি এবং ইকুইপমেন্ট প্রিপারেশন গুলো সব, সার্জারির আগে কিছু কিছু জিনিস আনতে হয়, আমরা একটা লিস্ট দিয়ে দিই। ওই জিনিসগুলো নিয়ে এসেছে কিনা, ওই ইকুইপমেন্ট গুলো নিয়ে এসেছে কিনা, এগুলো আমাদের চেক করে নিতে হবে। এবং পেশেন্টকে একটা ইমোশনাল এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে এবং সকল ডকুমেন্ট ঠিক আছে কিনা, রেডি আছে কিনা চেক করে নিতে হবে। ওকে, আমাদের লাস্ট টপিক বার্ন। এ বার্ন ইজ অ্যান ইনজুরি টু দ্য স্কিন অর আন্ডারলাইং tissue caused by heat, chemicals, electricity or radiation. বার্ন হচ্ছে ত্বক এবং তার নিচের, ত্বকের নিচের এক ধরনের টিস্যুর ক্ষতি, যেটা ইনজুরি, যা যা কার মাধ্যমে হতে পারে? গরম কোনো কিছুর মাধ্যমে হতে পারে, রাসায়নিক কোনো কিছুর মাধ্যমে হতে পারে, বৈদ্যুতিক কোনো কিছুর মাধ্যমে হতে পারে এবং কোনো বিকিরণের মাধ্যমেও ঘটতে পারে। সুপারফিশিয়াল বার্নকে আমরা 3 ভাগে ভাগ করি: সুপারফিশিয়াল বার্ন, পার্শিয়াল থিকনেস এবং ফুল থিকনেস। সুপারফিশিয়াল বার্ন হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন, পার্শিয়াল থিকনেস বার্ন হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন, আর ফুল থিকনেস বার্ন হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। সুপারফিশিয়াল বার্ন হচ্ছে শুধুমাত্র এপিডার্মিসে হয় এটা, আর পার্শিয়াল থিকনেস হচ্ছে এপিডার্মিস এবং তার নিচের অংশ ডার্মিসে হয়, ডার্মিস পর্যন্ত যায় পার্শিয়াল সেকেন্ড ডিগ্রি বার্ন। আর ফুল থিকনেস থার্ড ডিগ্রি বার্ন হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস এবং সাবকিউটেনাস পর্যন্ত যেতে পারে। ওকে, টাইপস অফ বার্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা। সুপারফিশিয়াল বার্ন, এটা ফার্স্ট ডিগ্রি বার্ন, এটা ডেপথ কতটুকু, গভীরতা হচ্ছে এপিডার্মিস পর্যন্ত, ফার্স্ট ডিগ্রি বার্নে এপিডার্মিস পর্যন্ত। আর অ্যাপিয়ারেন্স কি হতে পারে? একটু রেডনেস হতে পারে, ড্রাই থাকতে পারে, শুকনো শুকনো থাকতে পারে। এটা খুব এটা পেইনফুল হয় এবং হিলিং হচ্ছে 3 to 6 ডেজ, অর্থাৎ 3 থেকে 6 দিনের ভিতরে এই বার্নটা ভালো হয়ে যায়।
আর পার্শিয়াল থিকনেস, সেকেন্ড ডিগ্রি বার্ন হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস পর্যন্ত। এর অ্যাপিয়ারেন্স হচ্ছে ব্লিস্টার হয়ে যায়, অর্থাৎ ফোস্কা পড়ে যায়। ময়েস্ট হচ্ছে ভেজা এবং লাল হয়ে যায়, এটা হচ্ছে ময়েস্ট, এবং খুবই পেইনফুল থাকে। হেলিং হচ্ছে 2 to 3 উইকস, অর্থাৎ 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফুল থিকনেস বা থার্ড ডিগ্রি বার্ন হচ্ছে এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনাস পর্যন্ত। এটা হোয়াইট, লেদারি এবং ড্রাই, অর্থাৎ হচ্ছে সাদা এবং সাদা চামড়ার মতো শক্ত হয়ে থাকে। মেবি পেইনলেস, এটা অনেক সময় পেইনফুলও হয়, অনেক সময় পেইনলেসও হয়। আর রিকোয়ার্স গ্রাফটিং, অর্থাৎ খুব শক্ত ধরনের একটা চামড়ার সৃষ্টি হয়। কজেস অফ বার্ন, কি কি কারণে আমাদের বার্ন হতে পারে? থার্মাল, ফায়ার, হট এবং লিকুইডস, অর্থাৎ আগুন থেকে হতে পারে, গরম কোনো কিছু থেকে হতে পারে, এবং গরম তরল থেকেও বার্ন হতে পারে। কেমিক্যাল যেমন অ্যাসিড, অ্যালকোহল, এগুলো থেকেও আমাদের বার্ন হতে পারে। ইলেকট্রিক্যাল, কারেন্ট, লাইটিং থেকেও আমাদের বার্ন হতে পারে। রেডিয়েশন যেমন রোদ থেকে, এক্স রে যে রেডিয়েশন, এখান থেকেও বার্ন হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, রুলস অফ 9, অর্থাৎ বার্নকে আমরা কয়েক ভাগে ভাগ করে ফেলেছি। পুরো হোল বডিকে আমরা রুলস অফ 9 এর মাধ্যমে ভাগ করে ফেলেছি, যে কোথায় কতটুকু বার্ন হতে পারে। রুলস অফ 9-এ, অর্থাৎ 100% যখন বার্ন হয় তখন আমাদের ক্যালকুলেট করতে হয়। এই ক্যালকুলেট করার সময় আমরা হেড এবং নেকে দেখি 9%, ঘাড় এবং গলা এই দুটা মিলে 9%, ইচ আর্ম 9% প্লাস ইন্টু 2, অর্থাৎ এক হাতে 9%, আরেক হাতে 9%, দুই হাত মিলে 18%। আর এন্টেরিয়র চেস্ট, অর্থাৎ সামনের দিকে সামনের দিকের অংশে যেটা থাকে বার্ন, চেস্ট এবং অ্যাবডোমেন, বুক এবং পেটে, এই সামনের অংশে চেস্ট এবং অ্যাবডোমেন দুটা মিলে 18%। এবং পোস্টেরিয়র হচ্ছে পেছনের পার্টে আমাদের পিঠ এবং বাটক, এই দুটো মিলে 18%। ইচ লেগ, প্রত্যেক পা, মানে একটা পা 18%, আরেকটা পা 18%, দুই পা 36%, এবং পেরিনিয়াম বা জেনিটাল এরিয়া হচ্ছে 1%। এই হচ্ছে টোটাল 100%। এটা হচ্ছে রুলস অফ 9। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নার্সিং অ্যাসেসমেন্ট, আমরা বার্নের পেশেন্টের ক্ষেত্রে কিভাবে নার্সিং অ্যাসেসমেন্ট করব? ফার্স্ট আমরা এয়ারওয়ে দেখব। ইনহালেশন ইনজুরি চেক, মানে এয়ারওয়েটা আগে চেক করতে হবে, যে শ্বাস নেওয়ার সময় অনেক সময় ধোঁয়াতে কতটুকু ইনজুরি হয়েছে। আমরা ব্রেদিং, কত শ্বাসকষ্ট হচ্ছে কিনা এবং তার অক্সিজেনের লেভেলটা কতটুকু আছে, এটা চেক করে নিতে হবে। কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে কিনা, এটা চেক করে নিতে হবে। সার্কুলেশন, অর্থাৎ পালস, বিপি, এগুলো ঠিক আছে কিনা, এটাও দেখতে হবে। শরীরে পানি, অনেক সময় ব্লিস্টার হয়ে পানি জমে যায়, ওই পানিগুলো ফোসকা পড়েছে কিনা, এটা চেক করে নিতে হবে। আর এক্সটেন্ট অফ বার্ন, অর্থাৎ বার্ন কতটুকু, কত পার্সেন্ট বার্ন হয়েছে, এটা চেক করতে হবে রুলস অফ 9 এর মাধ্যমে। ডেপথ অফ বার্ন, অর্থাৎ কতটুকু গভীর বার্ন হয়েছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি, কতটুকু গভীরতার বার্ন হয়েছে, এটা চেক করে নিতে হবে। ইমিডিয়েট নার্সিং কেয়ার, আমরা বার্নের পেশেন্টের যত দ্রুত সম্ভব নার্সিং কেয়ার আমাদের শুরু করতে হবে। বার্নের পেশেন্টের ক্ষেত্রে যদি ফার্স্ট ডিগ্রি বার্ন হয়, সেক্ষেত্রে আমরা
পেশেন্টকে কি করব, রানিং ট্যাপ, যেটা আমাদের ট্যাপ, ওটা রানিং ছেড়ে দিতে হবে, 10 থেকে 20 মিনিট রানিং ওয়াটারে দিতে হবে। রিমুভ টাইট ক্লোথিং, যদি কোনো টাইট জামা কাপড় পরে থাকে এটাকে খুলে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। কোনো জুয়েলারি পরে থাকলে রিমুভ করে দিতে হবে। কভার উইথ ক্লিন ড্রাই ক্লথ, পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে পেশেন্টকে কভার করে দিতে হবে। মেইনটেইন এয়ারওয়ে অ্যান্ড অক্সিজেন ইফ ইনহেলেশন ইনজুরি, যদি কোনো ইনহেলেশন ইনজুরি হয় আহ, সেক্ষেত্রে আমাদের এয়ারওয়ে চেক করতে হবে এবং প্রয়োজনে অক্সিজেন দিতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের আইভি ফ্লুইড স্টার্ট করতে হবে। আর পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি পেশেন্টের পেইন থাকে সেক্ষেত্রে আমরা ডক্টরস অর্ডার অনুযায়ী অ্যানালজেসিক দিব, প্যারাসিটামল আর এনএসআইডিএস, আইবুপ্রোফেন দিয়ে দিব অ্যাকর্ডিং টু ডক্টরস অর্ডার। ওকে, কোন প্রশ্ন আছে কারো? কারো কি কোন প্রশ্ন আছে? সবাই কি ঘুমাই গেছেন নাকি? কি একটু রেসপন্স করেন। না ম্যাম, আছি ম্যাম। আমাদের হ্যাঁ বলেন। কো- ক্লাস কি বুঝতে পারছেন আপনারা? জি ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কিছু টপিকস এর উপরে আমরা কিছু এমসিকিউ পড়ে ফেলি, একটু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলি। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে অকুপাইড বেড কখন করা হয়। আমি সবগুলো অপশন পড়তে যাচ্ছি না, শুধু অ্যান্সার গুলো পড়ে দিচ্ছি, হ্যাঁ? আপনাদের তো স্টাডি ম্যাটেরিয়ালে দিয়ে দিবে, তখন আপনারা চেক করে নিন। আমি শুধু অ্যান্সার গুলো বলে যাচ্ছি যেহেতু সময় নেই। অকুপাইড বেড কখন করা হয়? যখন পেশেন্ট, একটা রুগী বেডে থাকে তখন আমরা অকুপাইড বেড করা হয়। পোস্ট অপারেটিভ বেড কখন প্রস্তুত করা হয়? অপারেশনের শেষে যখন রুগী আনা হয় তখন পোস্ট অপারেটিভ বেড প্রস্তুত করা হয়। আমাদের বেড মেকিং এর সময় প্রধান উদ্দেশ্য কি? বেড মেকিং এর সময় একটা রুগীর কমফোর্ট এনশিওর করা হচ্ছে বেড মেকিং এর উদ্দেশ্য। বেডশিটে রিঙ্কেল থাকলে কি হতে পারে? এই ধরনের কোশ্চেন আপনাদের আসতে পারে। বেড শোর হতে পারে, প্রেশার শোর হতে পারে, একটা আপু বলছিল প্রেশার আলসার হতে পারে। পজিশনিং থেকে আসলে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে এনেমা দেওয়ার জন্য কোন পজিশন সবচেয়ে উপযুক্ত। এনেমা দেওয়ার জন্য কোন পজিশন বলেন তো? পজিশন, হ্যাঁ, কোন পজিশন? হ্যাঁ, সিমস সিমস পজিশন। পজিশন, সিমস পজিশন। হ্যাঁ, অ্যান্সার দেখে বলতেছেন নাকি অ্যান্সার না দেখে? ম্যাম এটা আমি দিয়েছি, এই জন্য এটা আমি জানি। গুড গুড। ভ্যাজাইনাল এক্সামিনেশনের জন্য কোন পজিশন বলেন তো? কেউ অ্যান্সার দেখবেন না, অ্যান্সার দেখলে নিজের ক্ষতি, অ্যান্সার দেখবেন না, ভিট্রেক্টমি অ্যান্সার পজিশন। ছাড়া উত্তর দেন। আরে ভাই, কে কি রান্না বসাইছে রে আমার? ওকে, শ্বাসকষ্ট হলে কোন পজিশন দেওয়া হয় বলেন তো? ফাউলার ফোলার পজিশন, ফোলার পজিশন। ফার্স্ট পজিশন। ওকে, ল্যাটারাল পজিশন, ল্যাটারাল পজিশন কোনটা বলেন তো? হ্যাঁ কাত কাত হ্যাঁ, হয়ে হয়ে শো। শোয়া, কাঁধ কাত হয়ে হয়ে শোয়া। শোয়া। গুড। অ্যান্সার কেউ দেখবেন না, অ্যান্সার না দেখে অ্যান্সার দেন। অ্যাডাল্ট পালস রেট কত বলেন তো? 60 to 100। থেকে 100। 60 to 100। নর্মাল রেসপিরেশন রেট? 12 থেকে 12 20। to 20। গুড 12 গুড। থেকে 20। বিপি 120/80 মিলিমিটার অফ নর্মাল মার্কারি, নর্মাল এটা কোন নর্মাল নর্মাল ক্যাটাগরিতে নর্মাল পড়ে? নর্মাল। পালস সাধারণত কোথায় মাপা হয়? রেডিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি।
রেডিয়াল আর্টারি। কেন ব্র্যাকিয়ালে দেখা হয় না? দেখা হয় দেখা কিন্তু হয় মোস্ট কমনলি হচ্ছে ফার্স্ট রেডিয়াল দেখা হয়, আর্টারিতে। তারপর হচ্ছে গুড। আর্টারি দেখা হয়, তবে আমরা নর্মালি দেখি হচ্ছে রেডিয়ালে। আর যদি স্পেশাল মুভমেন্ট থাকে, যেমন আমি রেডিয়ালে পাচ্ছি না, সেক্ষেত্রে ব্রাকিয়াল বা কার্ডিয়াক এসে চলে গেলে আমরা হচ্ছে ক্যারোটিড দেখি। ওইগুলো গুড। এক্সেপশনাল, কিন্তু মোস্ট এক্সেপশনাল। কমনলি রেডিয়াল অপশনে আর্টারি। অপশনে আপনাদের এরকমই থাকবে। এটা তো সাধারণ একটা জিনিস, এই এমসিকিউ গুলো সাধারণ। আপনাদের অপশন এরকমই থাকবে। অপশনগুলো ধরেন প্রশ্ন অনুযায়ী অপশনগুলো চারটাই সঠিক, কিন্তু আপনাকে প্রায়োরিটি বেস অ্যান্সার করতে হবে। এরকম কোশ্চেনও থাকে প্রায়োরিটি বেস, যে কোনটা কমন, কোনটা আগে হবে। আচ্ছা, এটা অ্যান্সার দেন তো। সবচেয়ে বেশি ব্যবহৃত ইউরিনারি ক্যাথেটার কোনটা? পলি ক্যাথেটার। পলিস ক্যাথেটার। এটা আমরা সবসময় ব্যবহার করি। ক্যাথেটারাইজেশন করার সময় কোন টেকনিক জরুরি? সেপটিক প্রসিডিউর, কারণ হচ্ছে যদি পেশেন্ট স্টেরাইল না থাকে, সেক্ষেত্রে ইউটিআই ইনফেকশন হওয়ার চান্স বেশি। গুড। ভাইভাতে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। এই টপিকগুলো থেকে খুব কম প্রিলিতে আসে, ভাইটাল সাইন থেকে আসে, বেড মেকিং থেকে তেমন আসে না, পজিশনিং থেকে আসে, কিন্তু এইগুলো আবার ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাথেটারাইজেশনের ক্যাথেটার কমন কমপ্লিকেশন কি বলেন তো? ইউটিআই, আই, ইউরিনারি ট্র্যাক্ট ইউরিন ব্যাগ ইনফেকশন। কোথায় রাখতে হবে? আমরা ব্লাডারের সাধারণত নিচে, ইউরিন রাখি। ব্যাটারির নিচে। ব্লাডারের নিচে রাখতে হবে। ওকে। অক্সিজেন দেওয়ার সবচেয়ে সহজ মেথড কোনটা আমরা ব্যবহার নেজাল করি? কেন? এটা তো নাজাল কেওনাটা তো হচ্ছে যদি পেশেন্টের অক্সিজেন মানে কেয়ারটা একটু কম থাকে, যে ওনার এই 1 থেকে 4 লিটারের মধ্যে দিলে হয়ে যাবে, সেক্ষেত্রে নাজাল কেনোলা। তবে এই বেশিরভাগ সময় জন্যই তো নাজাল কেনোলা। বলছে, এই জন্যই বলছে যে সবচেয়ে সহজ মেথড নেজাল নাজাল কেনলা। কেনোলা। নাসাল ক্যানুলা। হাইপোক্সিয়ার প্রধান লক্ষণ কোনটা বলেন তো? সাইনোসিস। সাইনোসিস। হ্যাঁ, যখন অক্সিজেনের ঘাটতি পড়ে যায় তখন সায়ানোসিস হয়ে যায়। জি। অক্সিজেন সিলিন্ডারের রং বাংলাদেশে কালো, সাদা, কালো মাথা সাদা। সাদা, কালো আচ্ছা, মাথার যেটা দিকটা দেখি সাদা। আমরা। আচ্ছা, সিভিয়ার হাইপোক্সিয়া হলে কোন মাস্ক ব্যবহার করা হয় নন বলেন তো? ব্রাদার প্রদীপের নাম। মার্ক, নন ব্রাদার মার্ক, এনআরএম। গুড। প্রি অপারেটিভ পিরিয়ড বলতে কোনটা বোঝায় বলেন তো? অপারেশনের সবাই পরবর্তী অপারেশনের অপারেশন পরে, আগে, অপারেশন আগে, পূর্বে পূর্বে অপারেশন অপারেটিভের, আগে। অপারেশনের পূর্বে, প্রি পূর্বে অপারেটিভ। পূর্বে। হ্যাঁ। এনপিআর ফুল ফর্ম কি? নাথিং নাথিং পার পার ওরাল। ওরাল। নাথিং পারুরা। অপারেশনের আগে জুয়েলারি খুলতে বলা হয় কেন? প্রতিরোধের জন্য। ইনফেকশন ও ইনজুরি প্রতিরোধে। ওকে। ইনফর্ম কনসেন্ট কে দেয় বলেন তো? পেশেন্টের বা গার্ডিয়ান। পেশেন্ট গার্ডিয়ান। হুম। বার্নের পার্সেন্টেজ নির্ণয়ের রুল বা অফ রুল অফ 9। ট্রিক্স? 9, রুল অফ 9। রুলস অফ নাইন। রুলস অফ নাইন সবার তো মুখস্থ আছে নাকি? জি, হেড ইনশাআল্লাহ। এন্ড নেক, হেড এন্ড নেক, হ্যান্ড, বোথ লেগ, চেস্ট, ব্যাক, পেরিনিয়াম, না এটাই তো? সব। নাইন, ওকে। নাইন। ফার্স্ট পেরিনেল এরিয়া। ডিগ্রি ফার্স্ট ডিগ্রি বার্নের বৈশিষ্ট্য কি বলেন তো? রেডনেস, স্কিন রেডনেস থাকবে। রেডনেস থাকবে। সেকেন্ড ডিগ্রি বার্নের এপিডার্মিস। ব্লিস্টার, ব্লিস্টার কমন। রেজিস্টার। ব্লিস্টার। আর এটা 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 কোন পর্যন্ত যাবে? এটা বলেন, এপিডার্মিস ডেথ ডার্মিস। এপিডার্মিস ডার্মিস। এপিডার্মিস আর ডার্মিস। থার্ড ডিগ্রিতে, জি। থার্ড ডিগ্রি থার্ড ডিগ্রিতে এপিডার্মিস ডার্মিস আর হচ্ছে ইয়া, মাসল। তিনটাই পড়ে যাবে লেয়ার। সাবকিউটেনিয়াস। সাবকিউটেনাস। তিনটা লেয়ার পড়বে। বার্নের পেশেন্টের প্রথম প্রায়োরিটি কি? এয়ারওয়ে প্রায়োরিটি মেইনটেইন। এয়ারওয়ে ব্রিদিং। এয়ারওয়ে মেইনটেইন। ওকে। হুম। অ্যাডাল্টের একটি সম্পূর্ণ হাত কত অংশ বার্ন এরিয়া? হাত হাত 9, 9, 9। 9 যদি হাত 9%। মিলে হয় তাহলে 9, 9। আচ্ছা, আমি কিন্তু প্রশ্ন একটি বলিনি, আমি কিন্তু স্কিপ করে গেছিলাম। আমি কিন্তু বলছি যে সম্পূর্ণ হাত কত আমি অংশ। কিন্তু বলছি, আমি বলছি দুইটা সম্পূর্ণ। হলে 18, একটা হলে 9। হ্যাঁ।
পেরিনিয়াম বার্ন এরিয়া পার্সেন্টেজ 1%। কত? 1%। একমাত্র পেরিনিয়াম 1। ওকে, যাক, এটা পেরেছেন, অনেক ভালো।